সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জৈব যুগের একটা প্রথম দিকের বিষয় অ্যালকেন নিয়ে। অ্যালকেন নিয়ে আলোচনা করব আজকে। অ্যালকেনের আহ, নামকরণ, অ্যালকেনের ভৌত রাসায়নিক আহ, ধর্ম এবং অ্যালকেনের প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা করব। তো অ্যালকেনের এসব বিষয় নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আলোচনা করতে হবে অ্যালকেনের নামকরণ নিয়ে। তো জৈব যুগের নামকরণের ক্ষেত্রে আমরা যদি প্রথম দিকের বিষয়গুলো একটু দেখি, কিভাবে আমরা নামকরণের শুরুর দিকটা আলোচনা করি। যেমন নামকরণটা আমি কিভাবে করবো, জৈব যুগের নামকরণটা হয় আসলে তার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। তো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন নামে তাকে বিভিন্ন কার্যকরী মূলকের উপর তাকে বিভিন্ন নাম দেওয়া হয়। তো সর্বপ্রথম তার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তার প্রাথমিক যে নামটা সেটা নির্ধারণ করতে হবে। তো এটা আসলে কার্বন সংখ্যার নামের উপর ভিত্তি করে আসলে গ্রিক সংখ্যাসূচক নামের যে শব্দগুলা, এই শব্দগুলার উপর ভিত্তি করে নামগুলা করা হয়। যেমন আমরা যদি কার্বন সংখ্যা, এখানে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, তারপর হচ্ছে এখানে একটা নাম দিলাম এলক নাম, এলক নাম দিলাম। তো আপনারা দেখেন এখানে যদি আমি কার্বন সংখ্যা n সমান 1 লিখি, অর্থাৎ n সমান 1 মানে কার্বনের সংখ্যা হচ্ছে 80, তো তার নাম হবে তখন সময় মিথ। মিথ দিলাম। এটা সহজেই এই নামকরণটা বোঝার এই সহজ উপায়গুলো এটা হচ্ছে কার্বন সংখ্যা 1 হলে তার নাম দিলাম আমি মিথ, এবং সেটা দিলাম তার নাম আমি ধরলাম এটা এলক নাম। তো কার্বন সংখ্যা যদি আমি 2 লিখি, অর্থাৎ কার্বন সংখ্যা 2 হয়, তাহলে আমি তাকে দিব ইথ। কার্বন সংখ্যা যদি 3 হয়, তার নাম হবে প্রুফ, এরকম নাম প্রুফ। কার্বন সংখ্যা যদি 4 হয়, তার নাম হবে বিউট, বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয়, তার নাম হবে প্যান্ট, এলক নাম প্যান্ট। কার্বন সংখ্যা যদি 6 হয়, তার এলক নাম হবে হেক্স। কার্বন সংখ্যা যদি 7 হয়, কার্বন সংখ্যা যদি 7 হয়, তার নাম হবে হেপ্ট, হেপ্ট। কার্বন সংখ্যা 7 হলে হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8 হয়, তার নাম হবে অক্ট, অক্ট। কার্বন সংখ্যা 8 হলে তার নাম দিলাম অক্ট। একইভাবে আমি নিচের দিকে দেখা যাবে না, তাইলে এদিকে লিখি। কার্বন সংখ্যা যদি 9 হয়, তার নাম দিলাম নন। কার্বন সংখ্যা যদি 10 হয়, তার নাম দিলাম ডেক। এই বিষয়গুলো আগে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা নামকরণটা এভাবেই করবো যে জৈব যুগের বা যে কোনো জৈব যুগের নামকরণটা সাধারণত কার্বন সংখ্যার উপর ভিত্তি করে করা হয়। কারণ আমরা জানি জৈব যুগ আসলে কার্বনকে কেন্দ্র করেই তৈরি হয়ে থাকে। কার্বনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন থাকে, আবার আর অন্য পদার্থ থাকে। অনেক ক্ষেত্রে হাইড্রোজেন নাও থাকতে পারে, এরকম যুগ মানে হাইড্রোকার্বন আছে যেগুলা। তো এই দেখুন, যেমন কার্বন টেট্রাক্লোরাইড এরকম আছে যেগুলো জৈব যৌগ, কারণ এখানে হাইড্রোজেন নেই, কার্বন আছে। তো এই কার্বন সংখ্যার নামকরণের উপর ভিত্তি করে আসলে জৈব যৌগের নাম করা। এগুলো মনে রাখতে হবে। কার্বন সংখ্যা 1 যদি হয়, তাহলে তার আমি এলক নাম দিলাম মিথ। কার্বন সংখ্যা 2 হলে ইথ। কার্বন সংখ্যা 3 হলে প্রুফ। কার্বন সংখ্যা 4 হলে বিউট। কার্বন সংখ্যা 5 হলে পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে হেক্স। কার্বন সংখ্যা 7 হলে হেপ্ট। কার্বন সংখ্যা 8 হলে অক্ট। কার্বন সংখ্যা 9 হলে নন। কার্বন সংখ্যা 10 হলে টেক। এই 10টা আপাতত জানলেই হবে। আর এগুলোর নাম হচ্ছে আসলে গ্রিক সংখ্যাসূচক নাম অ্যাকচুয়ালি, কিন্তু আমি বোঝার সুবিধার্থে এগুলা এলক নাম হিসেবে বললাম, যে এলক নাম। এগুলা দিয়ে পরবর্তীতে এই এলক নামটা মানে কিভাবে আসলো এভাবে বুঝাবো, এই জন্য এগুলো এলক নাম দিলাম। তো এটা প্রথমে মনে রাখতে হবে। এখন তো আমরা এগুলা বুঝলাম। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এলকেন নিয়ে, অর্থাৎ এলকেন নিয়ে। এই বিষয়গুলো জানার পরে এখন এলকেনটা বুঝতে একটু সহজ হবে, নামকরণটাও সহজ হয়ে যাবে এলকেনের। তো এলকেন আসলে কি? আসলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তারাই হচ্ছে এলকেন। যে সকল হাইড্রোকার্বনের মধ্যে বা যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তারাই হচ্ছে এলকেন। যেমন যেমন হচ্ছে CH3, CH3 এটা হচ্ছে একটা অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে ইথেন। এবং এই ইথেন নামটা কিভাবে হলো এটা সহজে বোঝা যাবে। বা এটা মিথেন, অর্থাৎ CH4 এটাও কিভাবে মিথেন হলো এটাও বোঝা যাবে। তো এটা হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনের আহ এই সমস্ত অ্যালকেনকে একটা সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো এই এটা বুঝতে হলে আসলে জানতে হবে সমগোত্রীয় শ্রেণী কি, অর্থাৎ যে সকল মৌলের, যে সকল যৌগের কার্যকারী মূলক একই হওয়া সত্ত্বেও তাদের কার্যকারী মূলক একই হয়, তাদের বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মের গভীর মিল থেকে, তারাই হচ্ছে একই শ্রেণীভুক্ত, এবং তাই তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে থাকে। এটা সহজভাবে বোঝার জন্য, যেমন
আমি যদি এই এলকেনের ক্ষেত্রে বলি, এলকেনকে একটা সাধারণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সাধারণ সূত্র দ্বারা CnH2n প্লাস 2, এটা একটা সূত্র। তো আপনারা একটু আগে দেখছিলেন যে আমি n হচ্ছে এখানে কার্বন সংখ্যা, n কে বলছিলাম যেটা কার্বন সংখ্যা, অর্থাৎ এখানে আমি যদি n এর মান 1 বসাই, তাহলে কার্বন এখানে n এর নিচে তাহলে হবে CN নিচে 1 হবে। তো এখানে 1 বসানোর কারণে ওইখানে তো n এর মান 1 বসাতে হবে, তো 1 বসালে 2, এখানে 2 আর যোগ 2 অর্থাৎ 4 হবে। তার মানে আর কোনো মৌলের আসলে নিচে 1 পরমাণু লেখার প্রয়োজন হয় না, এটা আমরা কোনো কিছু না থাকলে ধরে নিই যে এখানে পরমাণু 1, তাইলে এখানে কার্বনের 1টা আমি ছেড়ে দিব, তাইলে এখানে H4। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে CH4 হলো, তো এই সূত্র দ্বারা এটা হচ্ছে CH4 এবং এটার নাম হচ্ছে মিথেন। এই মিথেন নামটা কিভাবে আসলে এটা বলছি। এখন যদি আমি এখানে এই সূত্রের মধ্যে আমি 2 বসাই, অর্থাৎ n এর মান 2 যদি বসাই, এখানে এখানে n এর মান 1 বসাইছি, এটা আসছে। এখন যদি n এর মান আমি 2 বসাই, এখানে যদি n এর মান আমি 2 বসাই, তাহলে C2 আর H আর যদি 4, এখানে 6 হবে, অর্থাৎ তখন এটা আসলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেম সূত্র কিন্তু আমি n এর মান 1 বসানোর কারণে এই যৌগটা আসছে এবং n এর মান 2 বসানোর কারণে এই যৌগটা আসছে। তার মানে এই যে যৌগ, এই যৌগ এবং এই যৌগটা, এই দুটি যৌগই কিন্তু এই সূত্রকে সমর্থন করে এবং এই সূত্র থেকেই আসছে। এবং এভাবে 3 যদি বসাই, তাহলে এভাবে আরেকটা আসবে, 4 বসালে আরেকটা যৌগ আসবে। সুতরাং এই যারা যে সকল যৌগ একই সূত্রকে সমর্থন করে, তারাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাইলে হচ্ছে এখানে মিথেন এবং এই ইথেন দুটি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তো এখন আমি যেটা বললাম এখানে যে অ্যালকেনটা আসলে এখন আমি আহ, আপনারা বুঝলেন অ্যালকেন যেসব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তারাই হচ্ছে অ্যালকেন। এবং এই অ্যালকেন সম্পর্কে আরো একটু বিস্তারিত বলতে গেলে আহ, তো দেখলেন এই দুটি যৌগ, অর্থাৎ এখন অ্যালকেন সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে গেলে আসলে যেমন অ্যালকেনের মধ্যে আমি দেখলাম যে অ্যালকেনে n সমান 1 বসালে অর্থাৎ মিথেন আসছে এটা, আর n সমান 2 বসালে এভাবে ইথেন আসছে। এখন বুঝলেন যে অ্যালকেনের প্রথম সদস্য, অর্থাৎ অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন এবং দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন, এবং নামকরণটা এবং কিভাবে আসবে, যে আমি মিথেন এবং ইথেন বলে ফেললাম, এগুলো আসলে কিভাবে আসে। এখন এটা একটু বোঝার জন্য আমি যদি অ্যালকেন লিখি, অ্যালকেন এল অ্যালকেন, আমি যদি অ্যালকেন লিখি এবং অ্যালকেনটাকে একটু ভাঙে, তাহলে আমি যদি সহজে বোঝার নিয়ম, এটা হচ্ছে সহজে বোঝার জন্য, যেমন অ্যালক, আমি এটাকে বললাম অ্যালক যোগ এটাকে বললাম এন, অ্যালকেন, অ্যালকেন, এটাকে বললাম অ্যালক যোগ এন। এখন এটা যদি অ্যালকেন, এ এল কে এ এন ই, এটাকে যদি আমি সহজে বোঝার উদ্দেশ্যে এ এল কে যোগ এ এন ই, তার মানে আপনারা দেখতে পেলেন যে আসলে এলকেনের নামের শেষে এন বা এন আছে, অর্থাৎ এলকেনের নামের শেষে এ এন আছে। তাহলে এটাকে মানে এ এন এর সামনে যেটা আছে এটা হচ্ছে এল বলে, এবং এল, এই জন্য আমি আগে বললাম যে ওই যে গ্রিক সংখ্যাসূচক যে কার্বন সংখ্যার উপর যে ভিত্তি করে যে নামগুলো আমি বলছিলাম যে এলক নাম, ওইগুলাকে এখানে এনে বসাবো এবং লাস্টে প্রত্যেকটা লাস্টে কিন্তু এ এন যুক্ত হবে, অর্থাৎ এ এন যুক্ত হলে এটাকে এন বলবে বা বাংলা এ এন, আপনি আপনারা যেভাবে লিখতে চান। তো আমি এই বাংলাটাকে এখানে রাখলাম। এখন আমি বললাম যে এন সমান 1, এন সমান 1 যদি হয়ে থাকে, তা আপনারা দেখতে পেলেন যে এন সমান যদি 1 হয়ে থাকে, তাহলে এখানে কি ছিল, এন সমান 1 যদি হয়ে থাকে, তাহলে ছিল মিথ ছিল, মিথ ছিল, এবং এর লাস্টে যদি এন যুক্ত হয়ে থাকে, এন, তাহলে দাঁড়ালো কি হচ্ছে, এন সমান 1 হলে হচ্ছে এটা হচ্ছে মিথেন, অর্থাৎ অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন, মিথেন, অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন। আপনারা দেখতে পেলেন যে এন সমান 1 হলে আমি এখানে বলছিলাম যে এন সমান 1 2 3 4 হলে এর নাম হচ্ছে এন সমান হলে মিথেন হয়, অর্থাৎ এর নাম হচ্ছে মিথ, এবং এলকেন যেহেতু এলকেনের নামকরণ যেহেতু করতেছে, তাহলে এন, অর্থাৎ এটা হচ্ছে গ্রিক সংখ্যা সূচক নাম। আমি যে এল নামগুলো বললাম এগুলো হচ্ছে গ্রিক সংখ্যা সূচক নাম, তারা 1 2 3 4 5 6 এভাবেই নামকরণ করে। তো আমরা এগুলো থেকে এই শব্দগুলো আসছে, অর্থাৎ মিথিত প্রোপ, অর্থাৎ গ্রিক সংখ্যা সূচক নামের যে শব্দগুলো, এগুলো থেকে মিথিত প্রোপ এগুলো আসছে। তো এখন এবং এই মিথেনের তাহলে এই সংকেতটাকে আমরা তো এলকেনের CnH2n 2n প্লাস হচ্ছে 2, তাহলে যদি 1 বসাই, 1 বসাই হচ্ছে CH, আর এটা হচ্ছে 4 হবে, অর্থাৎ হচ্ছে CH4, অর্থাৎ যেহেতু n সমান 1 বসালে এই সূত্র মতে n সমান 1 বসালে মিথ যোগ এর, অর্থাৎ এটা মিথেন হয়, যেহেতু আমি এলকেনের নামকরণ করতেছি, তাহলে এলক নামের শেষে n যুক্ত হবে, অর্থাৎ এটা মিথেন হবে, এবং এই মিথেনের সংকেতটা হচ্ছে এই সূত্রে বসালে CH4। তো এভাবে যদি আমি এখন কয়েকটি একসাথে আমি দেখাই সহজভাবে, এখানে 10টি, যদি অন্তত 10টি আমি যদি নামকরণ করি, যেমন এটাকে আমি লিখলাম এলক নাম, এলক, এলক যোগ এন সমান এলকেন, এলকের সংকেত, সংকেত লিখলাম। যদি এগুলো আমি 10টি লিখি, অর্থাৎ এটাকে আমি কার্বন সংখ্যা লিখলাম, কার্বন সংখ্যা। তো কার্বন সংখ্যা আমি যদি n সমান 1 বসাই, এর নাম হবে মিথ,
মিথ যোগ এন সমান হচ্ছে এটা মিথেন, মিথেন এবং সংকেত হচ্ছে CH4, CH4। তো এর সমান যদি আমি ট্রু বসাই তাহলে এটা হচ্ছে ইথ, ইথ এবং যোগ এন, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে ইথেন, ইথেন, এটা দাঁড়ালো ইথেন। এবং সংকেতটা আমরা কিভাবে কোন সূত্রের মধ্যে বসে এটা করি, তো এই সূত্রটা যদি আমি এখানে লিখি উপরে CnH2n প্লাস 2, অর্থাৎ এলকেনের সূত্র এটা CnH2n প্লাস 2, তাহলে আমি যদি এখানে অনেক সময় 2 যদি এখানে বসাইতে যা হয় অর্থাৎ C2H6 হবে। আপনারা বসে দেখেন এখানে যদি n সমান আমি 3 বসাই তাহলে এটা হবে প্রুফ, প্রুফ প্লাস যেহেতু n হবে এলকেন যেহেতু লিখছি তাহলে এখানে হচ্ছে প্রুপেন, 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 তাহলে এটা সংকেত হবে যেহেতু কার্বন অর্থাৎ Cn, অর্থাৎ Cn আমি এখানে 3 বসাবো n সমান 3, আর এখানে হচ্ছে 2 দুগুণে 3 দুগুণে 6 2 8 অর্থাৎ SH, অর্থাৎ এলকেনের মধ্যে অবশ্যই এই সূত্রের মধ্যে কার্বন সংখ্যা বসাতে হবে। তো n সমান যদি আমি 4 বসাই তাহলে বিউট, এলক নাম হচ্ছে বিউট, আর যেহেতু এলকেন বলছি তাহলে n যুক্ত করব তাহলে বিউটেন, 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 তাহলে সংকেত হবে C4H10, অর্থাৎ অর্থাৎ এখানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার দ্বিগুণের থেকেও 2 বেশি, সূত্র মতে হচ্ছে তার দ্বিগুণের থেকেও 2 বেশি। n সমান যদি আমি 5 বসাই তাহলে এটা হবে প্যান্ট, প্যান্ট যোগ যেহেতু এলকেন তাহলে n বসালাম সমান হচ্ছে প্যান্টেন, প্যান্টেন, তাহলে এটা C5H12। n সংখ্যা যদি আমি 6 বসাই তাহলে হেক্স, আর যেহেতু n বসাবো এলকেন যেহেতু করবো তাহলে হেক্সেন, হেক্সেনের সংখ্যা হবে C6H14। এখানে নিচে আরো একটু লিখতে পারবো আশা করি। n সমান যদি আমি 7 বসাই তাহলে হবে হেপ্ট, হেপ্ট যোগ n সমান হেপ্টেন, হেপ্টেনের সংখ্যা হচ্ছে C7H16। একটা কথা বলা বলো অবশ্যই যদি এভাবে বলে দেওয়া থাকে যে কার্বন সংখ্যা 7 হলে এলকেনের নামটি লিখো, তাহলে আপনারা আবার এগুলো লিখতে যাবেন না, যে মিথ যোগ জ্ঞান, ইথ যোগ জ্ঞান এগুলো লিখতে যাবেন না। আপনারা যদি এগুলো হচ্ছে সহজে বোঝার, এগুলো সহজে বোঝার টেকনিক, অর্থাৎ মিথ যোগ জ্ঞান, প্রুফ যোগ জ্ঞান এগুলো হচ্ছে সহজে বোঝার টেকনিক, এখানে আপনারা এগুলো লিখতে যাবেন, অর্থাৎ এগুলো যাতে নামকরণটা আপনাদেরকে সহজে বুঝতে হয়, অর্থাৎ টেকনিকগুলো এগুলো বলে দিলাম। যে এখন যদি কার্বন সংখ্যা আপনারা 8 বসান অর্থাৎ তাহলে ওয়াক্ট যোগ জ্ঞান অক্টেন হবে। তো এখন যদি পরীক্ষার মধ্যে কোনো ধরনের প্রশ্নের মধ্যে 8 কার্বন সংখ্যা বিশিষ্ট এলকেন লিখতে বলে আপনারা সরাসরি ওই সূত্রের মধ্যে 8 বসে এই সংকেত তৈরি করতে পারেন এবং তার নামকরণ দিতে পারেন সরাসরি। এটাতে আপনারা এই পদ্ধতি শিখে তখন সরাসরি নামকরণ, এখানে আপনারা আবার ওয়াক্ট প্লাস এন সমান অক্টেন লিখতে যাবেন না, এগুলোর দরকার পড়ে না সাধারণত, এগুলা লেখার দরকার, এগুলো হচ্ছে সহজে বোঝার বা সহজে নামকরণটা বোঝার টেকনিক এগুলো। এখন যদি কার্বন সংখ্যা আমি এন সমান আমি যেহেতু এখানে আর জায়গা নাই, আমি উপরে যদি দুইটা মুছে আমি লিখি, যেমন এখানে আরেকটা মুছে দিলাম তাহলে 10টা হয়ে গেল। অর্থাৎ যদি আমি এখন কার্বন সংখ্যা n সমান 8 লিখি তাহলে এটার নাম হচ্ছে ওয়াক্ট, এর নাম হচ্ছে ওয়াক্ট যোগ n সমান হচ্ছে অক্টেন, অক্টেন এর সংকেত হবে CH, 8 দুগুণে 16 2 18, অর্থাৎ এই সূত্র মতে বসালে, এই সূত্রতে বসালে এটা হবে। আর n সমান যদি আমি 9 বসাই তাহলে নন যোগ n, তাহলে ননেন, ননেন এবং C9H20। এখন যদি কার্বন সংখ্যা আমি 10 বসাই, কার্বন সংখ্যা 10 বসাই তাহলে ডেক যোগ n সমান হচ্ছে দেখেন, দেখেন C10H22, অর্থাৎ এগুলো হচ্ছে এলকেন, এগুলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের মধ্যে একটা এলকেন, এলকেন টাইপ বা এলকেন হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন হিসেবে এগুলো আলাদা করে বলা হয়েছে, এগুলো হচ্ছে এলকেন। তো এলকেন সমূহ এই সূত্রকে সমর্থন করে CnH2n প্লাস 2 Cn, এগুলা বইয়ের মধ্যে আছে, আপনারা যদি দেখতেছেন বইয়ের মধ্যে আছে। তো এখন আমি বুঝলাম এগুলো, এগুলো হচ্ছে আমি এখন বুঝলাম। এই মুহূর্তে আমি পড়বো নামকরণটা, আমি যেহেতু বুঝলাম এলকেনের নামকরণটা কিভাবে করতে হয়, এখন আমি বুঝবো আসলে এলকেনের সাধারণ বৈশিষ্ট্য গুলো কি, এলকেনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করবো। তো এলকেনের বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, তো আমরা আগেই বলছিলাম এলকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন
একক বন্ধন বিদ্যমান। যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তারাই হচ্ছে অ্যালকেন। এখন একক বন্ধন বলতে কি, এটাও আগে একবার ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম। এরপর আমি যদি দেখি এখানে CH3, অর্থাৎ CH3 এটা তো হচ্ছে এটা হচ্ছে আমি কি যে কার্বন সংখ্যা n=2 বসানোর জন্য আমি কি পেয়েছিলাম C2H6। এটাকে আমি একটু গাঠনিক ভাবে এটা হচ্ছে তার আণবিক সংকেত। এখন আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত আমরা অবশ্যই বুঝবো, যেহেতু যৌগ যৌগের অধ্যায়ে আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে আণবিক সংকেত, এবং আণবিক সংকেত আর গাঠনিক সংকেত এভাবে এটাকে আরো বিস্তৃতভাবে গাঠনিক সংকেত করা যায়। তো এখানে দেখছেন যে যদি আমি এটাকে বিস্তৃতভাবে লিখি, যেমন কার্বন এবং ওই কার্বনের মধ্যবর্তী একটা বন্ধন আছে, এবং বাকি হাইড্রোজেন গুলা বাকিগুলো যেমন এই কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে। তো এগুলো আসলে আচ্ছা, আমি এটা নিয়ে বিস্তারিত অবশ্যই আলোচনায় আসবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কার্বন কার্বন কিন্তু একক বন্ধন, কার্বন এবং কার্বনের মধ্যে একটি বন্ধন আছে। তো এই যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তারা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। তাহলে আমরা অ্যালকেনটা আসলে এই সংজ্ঞাটা, অ্যালকেনের সংজ্ঞাটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। এখন অ্যালকেনের যদি বৈশিষ্ট্য বলতে চাই, অ্যালকেনের বৈশিষ্ট্য আসলে কি, অ্যালকেন হচ্ছে এরা কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, আর কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান থাকে। তো কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান থাকার কারণে এরা একক বন্ধন, এই একক বন্ধনটা আসলে খুব শক্তিশালী হয়। একক বন্ধনটা শক্তিশালী হওয়ার কারণে এই বন্ধনটা সহজে কোনোভাবে ভাঙা যায় না, কোনো প্রভাবকের উপস্থিতি ছাড়া, উচ্চ তাপমাত্রা চাপে শক্তিশালী বাইরের প্রভাবগুলোর উপস্থিতি ছাড়া আসলে অ্যালকেন সমূহকে ভাঙা যায় না। তাই এরা সাধারণত অ্যালকেন সমূহ কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়ে থাকে। প্যারাফিন শব্দ অর্থ হচ্ছে আসক্তিহীন, অর্থাৎ এরা যেহেতু কারোর সাথে বিক্রিয়া করতে চায় না সাধারণত, তাই এরা আসক্তিহীন, এবং আসক্তিহীন এই জন্য অ্যালকেন সমূহকে প্যারাফিন বলে থাকে। তো এখন আমি অ্যালকেন সমূহের যে সাধারণ কিছু বৈশিষ্ট্য, আমরা আরো কিছু বৈশিষ্ট্য অ্যালকেন সমূহ নামকরণ আমি দেখলামই, এবং অ্যালকেন সমূহের নামকরণ দেখলাম তার গাঠনিক আকারে। এখন আমি শুধু আণবিক যে নাম সংকেতটা নির্ণয়, অ্যালকেন সমূহের আণবিক সংকেতটা নির্ণয়ের আমি পদ্ধতিটা দেখলাম। এখন আমি তার যে গাঠনিক সংকেত গুলো আছে বা তার বৈশিষ্ট্য থেকে কিভাবে গাঠনিক সংকেত আরো বিভিন্ন ধরনের সরল শিকল বিশিষ্ট অনেক ধরনের অ্যালকেন আছে, এগুলো যেমন ডেকেন পর্যন্ত, এগুলো কিন্তু আমি আণবিক সংকেত দিচ্ছি, গাঠনিক সংকেতটা আমি লিখতে হবে। তো এই গাঠনিক সংকেত গুলো আসবে। এরপরে এখানে যেহেতু অ্যালকেন সমূহ সরল শিকল বিশিষ্ট অ্যালকেন হতে পারে তার গাঠনিক সংকেত, সে শাখা শিকল বিশিষ্ট অ্যালকেন হতে পারে তার গাঠনিক সংকেত। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করবো একটু পরেই। তার আগে আমি এই বৈশিষ্ট্যগুলো আসলে একটু এখানে বোর্ডের মধ্যে লিপিবদ্ধ করি, কারণ আমি এখন এখানে বোর্ডে সবগুলা লিখতে অনেক সময় লাগবে, এই জন্য আমি এগুলো লিপিবদ্ধ করি, করে তারপর এগুলা বুঝিয়ে তারপর আসলে সরল শিকল বিশিষ্ট অ্যালকেন এবং শাখা শিকল বিশিষ্ট অ্যালকেনের যে নামকরণ গুলা এবং তার রাসায়নিক বিক্রিয়া, তারপর তার ভৌত বিক্রিয়া, ভৌত অবস্থাগুলো, রাসায়নিক অবস্থাগুলো, এগুলা বা কাদের সাথে বিক্রিয়া করে, এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমি এখন লিপিবদ্ধ করছি এগুলা, এখানে জাস্ট হাতে গুলো কয়েকটি লিখলাম। তো এগুলা লিখতে সময় নষ্ট হবে, এই জন্য আমি লিখে ফেললাম আগে। অ্যালকেন সমূহ সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই তাদেরকে প্যারাফিন বা আসক্তিহীন বলে। তারা সাধারণত যেহেতু কোনো বিক্রিয়া করে না, তাই তারা আসক্তিহীন, এই জন্য এদেরকে প্যারাফিন বলে। এদের মধ্যে শুধু একক বন্ধন থাকে, তাই এরা সম্পৃক্ত, মানে তাদের মধ্যে শুধু একক বন্ধন থাকবে। আর একক বন্ধন যদি কোনো যৌগ হয়, যৌগের ক্ষেত্রে, তখন আমরা তাকে সম্পৃক্ত যৌগ বলি। সেটা জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনায় করেছি। এদের মধ্যে আচ্ছা, এদের সাধারণ সংকেত হচ্ছে এটা CnH2n+2, মানে এই সূত্রকে সমর্থন করে এমন যৌগ হচ্ছে অ্যালকেন। এর বাইরে কোনো অ্যালকেন সদস্য নেই। এদের গাঠনিক সংকেত হচ্ছে এভাবে, এই টাইপের, অর্থাৎ একক বন্ধনযুক্ত তার দিকে এভাবে কার্বনের 4টা হাত হতে হবে, এদিকে আরো কার্বন থাকলে এভাবে হতে পারে, আবার আরো হতে পারে। এটা দুইটা দিয়ে বুঝলাম মাত্র। এরা অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না, তবে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে। অর্থাৎ এদেরকে বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করি, ইথেন গ্যাসকে জ্বালানি, বিউটেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এরা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, এদেরকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে তার বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য আছে, এখানে আমি 5টা বৈশিষ্ট্য দিলাম। সব বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য বইয়ের মধ্যে আছে। তো এই হচ্ছে অ্যালকেন সমূহের বৈশিষ্ট্য। এখন আমি দেখাবো, এই যে নামকরণ করলাম অ্যালকেনের, যে যৌগগুলো নির্ধারণ করলাম, যে সূত্রের সমন্বয়ে যে অ্যালকেনগুলো আসলো, তাদেরকে আমরা গাঠনিক আকারে, গাঠনিক সংকেত আকারে লিখলে কিভাবে লিখবো। যেমন আপনারা দেখতে পেয়েছেন পেন্টেন C5H10, এটাকে যদি আমরা গাঠনিক আকারে লিখি, এটা হচ্ছে তার আণবিক সংকেত। গাঠনিক সংকেতকে কিভাবে লিখবো, যদি অ্যালকেন হয়, যেহেতু আমি অ্যালকেন নিয়ে আলোচনা করছি, অ্যালকেন হলে প্রথমেই আমরা এই সি গুলাকে এভাবে দিব, এক বন্ধন সি, এখানে একটু জায়গা রাখবো, কারণ হাইড্রোজেন লিখার মতো জায়গা রাখবো। অথবা যেমন সি সি সি, অর্থাৎ 1 2 3 4 5টা, আমি 5টা এই পেন্টেনকে গাঠনিক সংকেত আকারে লিখতে চাচ্ছি। তো প্রথমে আমি কার সাথে কয়টা হাইড্রোজেন আছে সেটা লিখে দিব। যেমন
অ্যালকেন যদি হতে অবশ্যই দুই মাথায় দুইটা অবশ্যই CH3 লিখে দিব। কারণ কি, এখানে CH3 লেখার কারণ হচ্ছে এই যে কার্বনটা, এই কার্বন অলরেডি এই একটা বন্ধনের সাথে আবদ্ধ, অর্থাৎ এই কার্বনের সাথে সে একটা একক বন্ধন, অর্থাৎ কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4, সে তার যোজনী একটা এদিকে ব্যবহার করে ফেলছে। সুতরাং তার আর তিনটা হাত বাকি আছে, তিনটা যোজনী আছে। ওই তিনটা যোজনী যাদের যোজনী এক, তারা তিনটা তার সাথে যুক্ত হতে পারবে। হাইড্রোজেনের যোজনী আমরা জানি এক, সুতরাং কার্বনের যেহেতু এদিকে একটা হাত মানে একটা যোজনী এদিকে পূর্ণ হয়ে গেছে, তাহলে তার তিনটা যোজনী খালি আছে, এই জন্য হাইড্রোজেন তিনটা লাগবে। কারণ হচ্ছে হাইড্রোজেনেরও যোজনী এক, অন্য কোনো মৌলের ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আমরা যেহেতু হাইড্রোকার্বন এবং অ্যালকেন নিয়ে আলোচনা করছি, এখানে হাইড্রোজেনই যুক্ত হবে, এই জন্য তার এখানে আমি 3 দিলাম। সেম এভাবে একই কথা, এই কার্বনের এদিকে একটা হাত যোজনী পূর্ণ হয়ে গেছে, তাহলে আর তিনটা তার যোজনী থাকে ফ্রি, এখানে হাইড্রোজেন 3টা দিলাম। তো এই কার্বনের ক্ষেত্রে কি বিষয়, সে কিন্তু এদিকে একটা তার যোজনী ফিল আপ হয়ে গেছে, এদিকে আরেকটা যোজনী সে ফিল আপ করে ফেলছে, অর্থাৎ এই কার্বনের ক্ষেত্রে তার হচ্ছে 4টার মধ্যে সে 2টা ব্যবহার করে ফেলছে, তাহলে 2 আর 2 খালি আছে, এই জন্য তার এখানে 2টা হাইড্রোজেন লাগবে, এই জন্য এখানে আমি H2 দিব, অর্থাৎ এখানে H3, এখানে H3, এটাতে H2। সেম একইভাবে তার ক্ষেত্রেও সে এখানে H2 হবে, এখানেও H2 হবে। এটা হচ্ছে পেন্টেন, অর্থাৎ পেন্টেনের আণবিক সংকেত এটা C5H10, অর্থাৎ এই সূত্রের সাহায্যে CnH2n+2, এটার সাহায্যে সে যেহেতু কার্বন সংখ্যা আমি n সমান 5 ব্যবহার করছি, তাহলে পেন্টেন হবে, নামকরণ তো দেখিয়েছি আপনাদেরকে। তো এটা আসলে আণবিক সংকেত, তার গাঠনিক সংকেতটা এভাবে, অর্থাৎ প্রতিটা কার্বন তার 4টা যোজনী ফিল আপের জন্য সে এভাবে হাইড্রোজেনের সাথে বাকিগুলো হাত শেয়ার করছে। কার্বনের সাথে যে কটা বন্ধন এটা প্রথমেই নির্ধারণ হয়ে গেছে, সে একটা ব্যবহার করছে, 3টা হাত থাকে, এই জন্য 3টা হাইড্রোজেন। তাহলে তার সাধারণ গাঠনিক সংকেত যেটা, এটাকে আমি যদি আরো একটু বিস্তৃতভাবে লিখি, যেমন এই কার্বন সে 3টা হাইড্রোজেন শেয়ার করছে সমযোজী বন্ধনের মাধ্যমে, তাইলে এই 3 দিকে 3টা হাইড্রোজেন এভাবে দিয়ে দিলাম, মাঝখানে একটা এই কার্বন কার্বন একটা এক বন্ধন আছে, এই হাইড্রোজেন আবার 2টা, অর্থাৎ H2 H এদিকে, এদিকে H, তারপরে সেম একইভাবে H এদিকে H, এটাও সেম একইভাবে 2টা হাইড্রোজেন শেয়ার করছে সে, এদিকে H। এই কার্বনের ক্ষেত্রে আবার গিয়ে ভিন্ন, প্রথমটা বলতো তার 3টা যেহেতু হাইড্রোজেন, তাহলে 3 দিকে বাকি 3 দিকে দিয়ে দিলাম, অর্থাৎ এটাকে এইভাবে লিখলাম। তো এটা হচ্ছে অ্যালকেন সময়ের গাঠনিক সংকেতগুলো এভাবেই করতে হয়। এখন বিউটেন হোক পেন্টেন হোক, সবসময় দুই প্রান্তে 3টা করে হাইড্রোজেন শেয়ার করছে যোজনীর মাধ্যমে, তার 4 যোজনী কার্বনের, বাকি প্রত্যেকটা এভাবে একদম মিথেন থেকে শুরু করে বাকি যতটা আছে। তো অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে CH4, এটা আগে একবার দেখিয়েছি, অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে এটা। তো এই হচ্ছে বিষয়। এখন এখানে আমি নামকরণটা দেখে দিলাম। এখন আমি, এটা হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেন, মানে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনের এই মানে গাঠনিক সংকেতগুলো এভাবেই হয়। এখন তো নামকরণ দেখলে এটার নাম হচ্ছে পেন্টান। এখন যদি আমি শাখা শিকল বিশিষ্ট অ্যালকেনের নামকরণ করতে চাই, ঠিক কিভাবে? আচ্ছা, আমি আরেকটা সরল শিকল বিশিষ্ট আরেকটা লিখে দিই, যেমন সরল শিকল বিশিষ্ট, যেমন আরেকটা যদি বিউটেন দিই, অর্থাৎ C4H10, তাহলে সেম একই হবে, এখানে CH3 হবে, এখানে H2, এখানে H2, এখানে H3, একই হবে। তার হাইড্রোজেন 3 দিকে 3টা, তার 2 দিকে 2টা, তার 2 দিকে 2টা, তার 3 দিকে 3টা হবে। এভাবে অ্যালকেন সময়ের গাঠনিক সংকেত নামকরণ করতে, এবং তার নাম হচ্ছে বিউটেন, তার নাম হচ্ছে বিউটেন। তো এই হচ্ছে সরল শিকল বিশিষ্ট অ্যালকেনের নাম। এখন আমি শাখা শিকল যুক্ত কয়েকটি অ্যালকেনের নামকরণ কিভাবে করতে, এগুলো আমি দেখাচ্ছি। ধরেন একটি যৌগ আছে এভাবে, CH3 CH2 CH, এদিকে আবার CH3, এদিকে CH2, এদিকে CH, তার নামটা আসলে কিভাবে হবে? আচ্ছা, আমি আরেকটা সংখ্যা বাড়াই, এখানে 2 দিয়ে CH3, তার নামকরণটা আসলে কিভাবে হবে? তো এর নামকরণের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা সরল শিকল নয়, এটা হচ্ছে শাখাযুক্ত শিকল, অর্থাৎ তার শাখা আছে। আমি শাখাযুক্ত শিকল হতে হলে অবশ্যই এই পুরো যৌগের মধ্যে কোনো একটি কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত হতে হবে। যেমন এই কার্বনটি, সে এই একটা কার্বন, এই 3টা কার্বনের সাথে সে যুক্ত আছে,
সুতরাং সে হচ্ছে শাখা শিকলযুক্ত কার্বন। তাকে কোনো সময় সরল শিকল বলা যাবে না। শাখাযুক্ত শিকল বিশিষ্ট কার্বন অ্যালকেন হতে হলে অবশ্যই কোনো একটা ন্যূনতম কোনো একটা কার্বনের এভাবে শাখা থাকতে হবে। শাখাটা কিভাবে আপনারা বুঝবেন, কোনো একটা কার্বন ন্যূনতম 3টি কার্বনের সাথে সে যুক্ত হতে হবে, 3টি কার্বনের সাথে। এখন এদিকে আরেকটা থাকতে পারতো, এটা অন্য একটা যৌগের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। তো তার নামটা আসলে কি হবে? সরল শিকল যদি হতো, যদি এটা থাকতো না, তাহলে তো তার নাম হতো এখানে 1 2 3 4 5 6টা কার্বন আছে, তার মানে তার নাম হতো 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যা হয় হেক্সেন হতো। কিন্তু এটার নামকরণ কি হবে? এভাবে যদি থাকে শাখা শিকল যুক্ত, তার নামকরণে কিভাবে লিখবেন? আপনারা প্রথমে দেখবেন যে শাখা যেটা আছে, শাখা শিকলের যে মূলকটা আছে, এই মূলকটা কোন দিকে কাছে, কোন দিক দিয়ে কাছে, এটা এদিক দিয়ে কাছে নাকি এদিক দিয়ে কাছে? আমরা দেখতে পাচ্ছি এদিকে 2 কার্বন পরে 3 নম্বরে সে আছে, আর এদিক দিয়ে হতে হলে 1 2 3 4 4 নম্বরে গিয়ে সে আছে। তাহলে আমার এদিক দিয়ে কাছে, তাহলে আমি এদিক দিয়ে নামকরণটা মার্কসটা এদিক দিয়ে করবো। তাহলে এটাকে 1 নম্বর কার্বন ধরবো, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর, এটাকে 5 নম্বর, এটাকে 6 নম্বর ধরবো। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে এক্সট্রা আছে যেটা শাখাতে যেটা আছে, এটা কিন্তু 3 নম্বর কার্বনে আছে। আমার যেদিকে কাছে আসে সেদিক দিয়ে আমি কার্বন সংখ্যাকে নাম্বারিং করবো। এই নাম্বারিংটা দেখাতে হবে না, এটা মনে মনে রাখলেই চলবে। এখন কথা হচ্ছে যে এই যেটা আছে, এটা CH3 আছে, এটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি মিথাইল, এটাকে বলে মিথাইল, অর্থাৎ CH3 এটা হচ্ছে একটা মিথাইল, এটাকে বলে মিথাইল। তো এখন এই মিথাইলটা, এটার নাম কিভাবে হলো? এই মিথাইলটার নাম এই ইয়ার শেষে নামকরণ নামটা বোঝানোর শেষে আমি মিথাইলটা আসলে কিভাবে নাম মিথাইল হলো এটা আমি বুঝিয়ে দিব। তাহলে এটা আমি নামকরণটা কিভাবে হবে, যেমন দেখেন 1 2 3 নম্বর, 3 নম্বর কার্বন, এটা হচ্ছে একটা মিথাইল মূলক, এটার নাম হচ্ছে মিথাইল মূলক, মিথাইল মূলক। তাহলে দেখতে পাচ্ছেন 3 নম্বর কার্বন একটা আছে মিথাইল। তাহলে এবং বাকিটা আছে হচ্ছে এখানে 6 কার্বন বিশিষ্ট আছে পুরো যৌগটা। তাইলে আমি লিখবো 3 নম্বর কার্বনে যেহেতু মিথাইল আছে শাখাতে, আমি লিখবো 3 এবং একটা ড্যাশ দিব মিথাইল, 3 মিথাইল। আচ্ছা, এই শাখার ব্যাপারটা এখানে শেষ। 3 নম্বর কার্বনে সে আছে, তাহলে আমি 3 মিথাইল লিখলাম। এবং এখন আমি সরল শিকল, প্রধান শিকল, এটাকে বলে প্রধান শিকল, এটাকে শাখা, তাহলে শাখার কাজটা শেষ। এখন আমি প্রধান শিকলের নামকরণটাই লিখে দিব, অর্থাৎ 3 মিথাইল। এবং এখানে কার্বন আছে 1 2 3 4 5 6, যেহেতু সবগুলো এক উপর এটা অ্যালকেন, সুতরাং এটা 6 হলে হেক্সেন হবে। 6 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন হচ্ছে হেক্সেন, তাহলে 3 মিথাইল হেক্সেন, 3 মিথাইল হেক্সেন। এই যৌগের নামটাই, এই যে এটার নামকরণটা হচ্ছে এটা 3 মিথাইল হেক্সেন। এখন আমি যে বললাম যে এটা মিথাইল কিভাবে হলো এটা বুঝাবো, এরকম আরো কয়েকটি নামকরণ এখনই দেখাবো। এই আগে অ্যালকাইল মূলক, অর্থাৎ মিথাইল কিভাবে হলো এই নামকরণ, এগুলো আমি একটু দেখাবো। যেমন আমরা আরেকটা জানি অ্যালকাইল, অ্যালকেন একটা তো আপনার চলমান আছে, এটা বুঝতেছেন। এবং অ্যালকেন বোঝাতে হলে, অ্যালকেনের শাখা শিকড় গুলা বুঝাতে হলে আরেকটা টপিক বুঝতে হবে, যেটা হচ্ছে অ্যালকাইল। তো অ্যালকাইলকে বাংলা এভাবে আমি যদি একটু টেকনিকে লিখি, অ্যালক যোগ আইল, অ্যালক যোগ আইল। এবং অ্যালকাইলেরও একটি, অ্যালকাইলকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল এগুলো সাধারণত মূলক, এদেরকে বলে মূলক, কারণ যে সকল যৌগের মধ্যে এভাবে একটা বন্ধন ফ্রি থেকে যাবে তাদেরকে আমরা সাধারণত মূলক বলবো। যে সকল যৌগের সাথে এভাবে একটা বন্ধন ফ্রি থেকে যাবে, এদিকে কিছু নেই, ফ্রি আছে, তাদেরকে আমরা মূলক বলবো। সুতরাং এটাকে আমরা বলবো মিথাইল মূলক। তাহলে অ্যালকাইলটা সাধারণত মূলক হয়ে থাকে এবং অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করে। এবং এই আরটা কিভাবে নির্ধারণ, এটার একটা সূত্র আছে, CnH2n+1। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালকেনের মধ্যে কিন্তু ছিল, অ্যালকেন যে আগে বুঝেছিলাম, অ্যালকেন CnH2n+2, অর্থাৎ অ্যালকেন হচ্ছে +2, অর্থাৎ এখানে হাইড্রোজেন সংখ্যা একটা বেশি, আর অ্যালকাইল হচ্ছে একটা দেখছেন হাইড্রোজেন সংখ্যা কম। এখন এর মান এখানে যাই বসাই না কেন, এর মান যদি এখানে 2 বসাই, তাহলে যেটা আসবে এর মান এখানে 2 বসালে একটা হাইড্রোজেন কম আসবে। তার মানে বোঝা যাচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম মানে অপসারণ করে ফেললে যে মূলকটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকাইল। অর্থাৎ আমরা যদি অ্যালকেন থেকে আমরা যদি মিথেন বসাই, যেমন এটার মধ্যে যদি 1 বসাই তাহলে মিথেন আসে, এটার নাম হচ্ছে মিথ যোগ এন, মিথেন। এখন এটা থেকে যদি একটা হাইড্রোজেন কমাই ফেলি তাহলে দাঁড়াবে কি হচ্ছে CH
3। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কার্বন এর দুজনে কিন্তু 4, কিন্তু সে হাইড্রোজেন 3টা শেয়ার করছে। তার মানে এখনো তার একটা হাত বা তার একটা দুজনে খালি রয়ে গেছে। এই জন্য তার এদিকে একটা এভাবে বন্ধন রেখে দিতে হবে। এটাকে বলে বন্ধন, রসায়নের ভাষায় এটাকে বলে বন্ধন, মাইনাস না বলে এটাকে বন্ধন বলে। তা আমরা বুঝাই যাচ্ছে এই অ্যালকেন যেটা, অ্যালকেনের প্রথম সদস্য মিথাইল মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা হয়েছে, মানে একটা হাইড্রোজেন কম। তার মানে এই যে মূলকটা তৈরি হলো এটা হচ্ছে মিথেন থেকে মিথাইল, এবং তার একটা হাত খালি আছে এই জন্য টান দেবো, অর্থাৎ অ্যালকাইল সমূহ একটা হাত এভাবে খালি থাকবেই। তার মানে এখন দাঁড়ালো ওটা কি, অ্যালকাইল। অ্যালকাইল মানে অ্যাল যোগ আইল। তার মানে আমরা দেখতে পাচ্ছেন যে এই মূলকের মধ্যে কার্বন সংখ্যা 1, তার মানে অবশ্যই তার অ্যালক নাম হবে কি, কার্বন সংখ্যা 1 যেহেতু তার অ্যালক নাম হবে মিথ। মিথ। আর যেহেতু অ্যালকাইল নির্ণয় করতে আছি, তাইলে এখানে আছে আইল। অ্যালকাইল যেহেতু, তাহলে মিথ যোগ আইল হবে। আইল এটার সাথে অ্যালক নাম হচ্ছে মিথ, আর এটার সাথে আইল যুক্ত হবে, আইল। তার মানে এটা হচ্ছে মিথাইল, অর্থাৎ এটা মিথাইল। মিথ যোগ আইল মিথাইল। তার মানে আমরা বুঝলাম যে এই যে অ্যালকাইলের যে একটা সাধারণ সংকেত, তার মধ্যে কার্বন সংখ্যা যাই বসাবো সেটা ওই যে আগে যে শিখিয়ে দিলাম যে গ্রিক সংখ্যাসূচক শব্দের যেগুলা অ্যালক নাম যেগুলা, এগুলোই বসবে। শুধু অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে শেষের দিকে অ্যালক নামের শেষে এন যুক্ত হবে, আর অ্যালকাইলের শেষের দিকে যুক্ত হবে আইল। তার মানে ওইটা হচ্ছে যদি অ্যালকেন নির্ণয় করতে হতো তাইলে কার্বন সংখ্যা 1 যেহেতু মিথ যোগ এন হতো, এই জন্য এটা হচ্ছে মিথেন। আর যেহেতু এটা এটা এই সূত্রকে সমর্থন করে, অর্থাৎ CnH2n+1। আপনারা এখানে 1 বসান, 1 বসালে এখানে তো কার্বন 1, এখানে 1 না লিখলে হয়, 1 বসালে, আর এখানে 2 একে 2 আর 1 3। তার মানে এটাকে অ্যালকাইলের সূত্রকে সমর্থন করে, এই জন্য তার অ্যালক নামের পিছনে শুধু আইল যুক্ত হবে, এভাবেই অ্যালকাইল নামকরণ। এখন যদি আমি কার্বন সংখ্যা আমি 2 বসাই, তাহলে এই সূত্রের মধ্যে যদি বসাই 2, তাহলে C2H দাঁড়াবে কত, 5 হবে। তাহলে অ্যালকাইলের যদি একটা মূলক থাকে আমি এভাবে টান দিয়ে রাখবো, এটা তার হাত খালি আছে, সুতরাং সে হচ্ছে এটা কার্বন সংখ্যা যদি 2 তাহলে ইথ, এবং যেহেতু অ্যালকাইল বলছি তাহলে আইল যুক্ত হবে, ইথ যোগ আইল। তার মানে সে হচ্ছে ইথাইল। ইথাইল ইথাইল এবং সেটা কিভাবে আসছে, সে ইথ যোগ আইল, ইথ যোগ আইল সেভাবে আসলো, ইথ যোগ আইল। একইভাবে এখন আমি যদি কার্বন সংখ্যা 3 বসাই, তাহলে আসবে সে কি, 3 হলে আসবে C3H7, তাহলে এটা হবে প্রোপাইল। প্রোপাইল, প্রোপ যোগ আইল, প্রোপ যোগ আইল। এগুলো বোঝার সুবিধার্থে আমি বলছি, যেমন প্রোপ যোগ আইল, অ্যালক নাম যেগুলো বলে ওগুলো বোঝার সুবিধার্থে আপনারা শুধু এর নাম প্রোপাইল ব্যবহার করবেন। এগুলো বোঝার সুবিধার্থে এগুলো আমি সন্ধি বিচ্ছেদের মতো এগুলো আমি একটু ভেঙে দিয়ে গেলাম। যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে মেইন বিষয়গুলা। তা আপনারা বুঝলাম যে অ্যালকাইল জিনিসটা কি, অর্থাৎ অ্যালকেন সম্বন্ধে যে কোনো অ্যালকেনই হোক। আপনারা দেখেন এটা যদি আমি অ্যালকেন মূলকে ইউজ করতাম, কার্বন সংখ্যা 3 হলে এখানে কিন্তু 8 আসতো না, এখানে 3 গুণে 6 দিয়ে 8 আসতো। তার মানে বোঝা যাচ্ছে এখানে কার্বন সংখ্যা 7, মানে একটা হাইড্রোজেন অপসারণ, মানে একটা হাইড্রোজেন কম। সোজা কথা, অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারণ করা হয়, সরানো হয় বা কম থাকে, তাইলেই বুঝবেন সে হচ্ছে অ্যালকাইল। তখন ওই অ্যালকেনের নামের শেষে যে এন বাদ দিয়ে শুধু আইল যুক্ত হবে, তাইলে এটা দাঁড়াবে অ্যালকাইল। এভাবে অক্টাইল, ননাইল, ডেকাইল, তারপরে হেক্সাইল, পেন্টাইল, বিউটাইল, প্রোপাইল, এভাবে হেপ্টাইল, এভাবে কিন্তু প্রত্যেকটা। তাহলে আপনারা অ্যালকাইল কি জিনিস বুঝলেন। এখন এই অ্যালকাইলটা এই মাঝখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে অ্যালকাইল এই আমার যে শাখা শিকল বিশিষ্ট যৌগের ক্ষেত্রে এগুলা প্রয়োজন হয়। তাইলে এখন আমি শাখা শিকল বিশিষ্ট আরেকটা এবার বুঝাবো। CH3 CH2 CH, এখানে একটা CH3 এদিকে দিলাম, এখানে একটা এদিকে দিলাম CH3, তার মানে এই হাইড্রোজেন আসবে না। এখানে এখানে CH3 দিলাম, এখানে তাহলে এখানে একটা হাইড্রোজেন দিই, এখানে CH3। এখন এই যৌগের নামকরণটা আসলে কিভাবে করতে হবে। এই যৌগের নামকরণ করতে হলে আপনারা দেখেন এখানে শাখা শিকল এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। সুতরাং কোন দিক দিয়ে শাখা শিকল কাছে, এদিক দিয়ে করলে আমি কিন্তু 2 নম্বরে শাখা শিকল পেয়ে যাচ্ছি, আর এদিক দিয়ে করলে আমি এখানে 1 2 3 নম্বরের শাখা শিকলে আসতে হবে। সুতরাং আমি কার্বন সংখ্যার নামকরণটা মানে 1 নম্বর কার্বন ধরবো তাকে,
যেহেতু এদিক দিকে কাছে, তাহলে 1 নম্বর কার্বন সে, 2 নম্বর কার্বন সে, 3 নম্বর কার্বন সে, 4 নম্বর কার্বন সে, 5 নম্বর কার্বন সে। সুতরাং এভাবে আমি নাম করব। তাহলে নাম্বারিং আমার হয়ে গেল। যেদিক দিয়ে দেখবো শাখা শিকলটা কাছে হোক একটা, সমস্যা নেই, কাছে কোনটা, এদিক দিয়ে, তাহলে এদিক দিয়ে আমার এটা হচ্ছে 2। সুতরাং তার নামকরণটা কি? দেখুন আপনারা এখানে এই যে মিথাইল মূলক যেটা বুঝালাম একটু আগে, এই মিথাইল মূলকটা এখানে আছে, এখানে আছে, এখানে 3টা আছে মিথাইল মূলক। তার মানে এদিক দিয়ে কাছে, যেটা আছে এটা আগে লিখবো। অর্থাৎ দেখুন 2 নম্বরে একটা মিথাইল মূলক আছে, তাহলে আমি লিখবো 2, কমা 3 নম্বরে আছে এই একটা আছে, এই একটা আছে, তাহলে আমি 3 নম্বরে 2টা আছে, তাহলে 3 3। দেখুন আমার মিথাইল মূলক প্রত্যেকটাই মিথাইল মূলক ছিল, তাই এটাকে আমি এভাবে 2 3 3। এখন দেখুন এখানে সংখ্যা কত হলো, অঙ্ক হচ্ছে 1টা 2টা 3টা মিথাইল, এই জন্য আমি ট্রাই লিখবো। ট্রাই, যেহেতু 3টা হয়ে গেছে তাহলে আমি ট্রাই লিখবো। এটা একটু বলে রাখি, প্রথম একটা যদি হয় একের ক্ষেত্রে আমরা মনো শব্দ ব্যবহার করি, 2 এর ক্ষেত্রে ডাই, 3 এর ক্ষেত্রে ট্রাই, 4 এর ক্ষেত্রে টেট্রা, 5 এর ক্ষেত্রে পেন্টা, এভাবে আমরা ইউজ করে থাকি। এই জন্য যেহেতু সংখ্যা 3টা এই জন্য আমি ট্রাই বললাম। 4টা হলে টেট্রা লিখতাম, 5টা হলে পেন্টা লিখতাম, 2টা হলে ডাই লিখতে হবে। যদি 2টা হতো তাহলে এখানে ডাই লিখতাম, তো 3টা এসে ট্রাই লিখছি। তার মানে আমার শাখা শিকলের কাজ শেষ। এই মুহূর্তে আমার শাখা শিকলের কাজ শেষ। এখন আমি প্রধান শিকলের হিসাব করবো, প্রধান শিকল বরাবর এটা হিসাব করবো। তাহলে 1 2 3 4 5, এখানে 5টা কার্বন আছে, তাহলে এর নামকরণটা কি হবে? 5টা হলে, যেহেতু অ্যালকেনই এটা, তাহলে 5টা হলে প্যান্ট, আর যেহেতু অ্যালকেন তাহলে প্যান্ট যোগেন প্যান্টেন, সুতরাং এটা হবে প্যান্টেন। অর্থাৎ এই পুরো যৌগের নামটা হচ্ছে 2 3 3 ট্রাই পেন্টেন। সরি, এখানে একটা জিনিস আছে, এখানে মিথাইল হবে, অর্থাৎ এখানে ট্রাই, তো এগুলো তো প্রত্যেকটা হচ্ছে মিথাইল, এই মিথাইলটা লিখতে হবে, মিথাইল পেন্টেন। অর্থাৎ 2 3 3 ট্রাই, এগুলো হচ্ছে মিথাইল মূলক, এই জন্য মিথাইল। আর প্রধান শিকলের নামকরণ অনুসারে এখানে 5টা আছে, তাহলে প্যান্ট, আর যেহেতু অ্যালকেন তাহলে পেন্টেন, এটা হচ্ছে নামকরণ সেটাই। তো এভাবে যদি আমি আরেকটা যৌগ দেখাই, যেমন CH3, CH, এদিকে একটা CH3 দিলাম, এদিকে একটা CH3 দিলাম, এদিকে CH3 দিলাম। এখন দেখেন এর নামটা আসলে কি হবে। একটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু কার্বনের হাত 4টা, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, কারণ এই মিথাইল মূলক সে একটাই মূলক অবশিষ্ট আছে। এই যে কার্বনের তার তিনটা হাইড্রোজেনের 3টা হাত পূর্ণ হয়ে গেছে, তার একটাই আছে, এই জন্য এদিকে এই দুজনটা, এই হাতটা আসলে সে কার্বনেরও তারও, সুতরাং তার মাত্র একটা হাত পেলে আছে, এই জন্য শুধু একটা হাইড্রোজেন এখানে আছে। সেম একইভাবে তাকে। এখন এদিক দিয়ে দেখুন একটা জিনিস, দুই দিক দিয়ে কাছে, অর্থাৎ এদিক দিয়ে দেখলো 2 নম্বর একটা মিথাইল মূলক, এদিক দিয়ে দেখলো 2 নম্বর একটা মিথাইল মূলক। সুতরাং এদিক দিয়ে আমার দুই দিক দিয়ে যদি সমান, এই যৌগিকতা আমি যেকোনো দিক দিয়ে নাম্বারিং করতে পারি। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, বা ওই দিক দিয়ে বললো 1 2 3 4, এটা বললো সেম, উত্তরটা সেম আসবে। এখন দেখুন 2 নম্বর একটা মিথাইল মূলক, তাহলে 2 দিব। 3 নম্বর কার্বন একটা মিথাইল মূলক, তাহলে 3 দিব। যেহেতু এখন মিথাইল মূলক দুইটাই আছে, তাহলে আমি এখানে 2টা থাকলে ডাই দিব, ডাই, 2টা থাকলে ডাই, এবং এগুলো মিথাইল মূলক, এই জন্য ডাই মিথাইল। আমার শাখা শিকলের কাজ শেষ। এখন আমি প্রধান শিকল হিসাব করবো। প্রধান শিকল হচ্ছে 4টা কার্বন, সুতরাং 4টা কার্বন হলে বিউট, আর যেহেতু অ্যালকেন তাহলে বিউটেন, সুতরাং এটা হচ্ছে বিউটেন। অর্থাৎ এই যৌগের নামটা হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন, 2,3 ডাইমিথাইল বিউটেন। তো এইগুলা বিষয়টা, এভাবে বাকি যৌগগুলো এভাবে নাম করতে হয়। আমি চেষ্টা করবো আরো 1-2টা ভিন্ন মূলক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আরেকটা এভাবে যৌগ লিখব, যেমন CH3, CH, 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 CH3, আমি এটা লিখলাম, এখনো যোজনীগুলো ফিল আপ করিনি। তো এখানে আমি যে কাজটা করব, ধরেন আমি এখানে একটা CH3 লিখলাম, তাহলে এই কার্বনের 4টা হাত পূর্ণ হয়ে গেল, 1 2 3, আর এই হাইড্রোজেন দেয় এদিকে, তাহলে 4 যোজনী ফিল আপ হয়ে গেল। এখন এই কার্বন এসে কি করলাম, C2H5 লিখলাম, তাহলে তারও 4টা যোজনী ফিল আপ হয়ে গেল, 3টা আর একটা হাইড্রোজেন এদিকে, এটা এখানে রাখলাম। তারপরে তাহলে এই হাইড্রোজেন এখানে কার্বনের কিন্তু 2টা হইছে, তাহলে এখানে 2 দিব, এখানেও 2 দিব। তাহলে এই যৌগের নামটা আসলে কি? এখন একটা দেখতে পারেন, এই যে এটা আছে, এটা স্বভাবতই হচ্ছে ইথাইল মূলক, C2H5, এটা ওই
এই যে যেটা আছে এটাকে সমর্থন করে CnH2n+1 এই সূত্রকে সমর্থন করে এই মূলকটা। তাহলে এটা যেহেতু C2 অর্থাৎ n এর মান 2, তাহলে এটা ইথাইলকে সমর্থন করে, এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম হচ্ছে ইথাইল। এখন এটা কিন্তু আবার এভাবে থাকতে পারে, যেমন C2H5 এটা কিন্তু যে এভাবেই থাকবে, এটা ধারণা এটা আকারে আছে। এটা যদি একটা একটু ভেঙে লিখতো এখানে এভাবে দিতে পারতো, যেমন CH2CH3। দেখুন এটাকে আপনারা মার্চ করলে এটা আসে C2H5, এটা আসে মার্চ করলে। এই জায়গায় এসে কিন্তু এটা এভাবে দিতে পারতো। এর প্রোপাইল হলো সেম একই অবস্থা, যদি 3 থাকতো তাহলে CH2CH2CH3 এইভাবেই আসতো, তাহলে এভাবে দিছে। এখন এটা কিন্তু মিথাইল আর এটা হচ্ছে ইথাইল, দুইটি শাখা শিকলের মধ্যে আছে। এখন আমি কোন দিকে যাব দেখবেন, এদিকে হচ্ছে যদি আমি প্রধান শিকলটা সবসময় যে সোজা বিবেচনা করবো এমন না, আমি এদিক দিয়ে গণনা করেও এখানে কিন্তু দুইটা কারণ আছে, মানে এটা আছে। আর এটার থেকে যদি আমি এদিকে যাই তাহলে এদিকে হচ্ছে 1 2 3টা কারণ আছে। সুতরাং প্রধান শিকল আমি এই বরাবর বিবেচনা করব, আমি এদিকে যাব না। যদি দেখা যেত এদিকেও 3টে চলে আসতো তাহলে আমি এদিকে যেতাম, কারণ এদিকে হচ্ছে 3টা কার্বন থাকে একটা শাখা শিকল অবস্থায় আছে। আর এদিকে যদি C3H7 হতো তাহলে আমি প্রধান শিকলটাকে আমি এভাবে গিয়ে এভাবে এদিকে বিবেচনা করতাম, নাম্বারিং দিতাম 1 2 3 4, ওইদিকে 5 6 7 দিতাম। কিন্তু এখন আমি এদিকে যাচ্ছি না, কারণ আমি আসবো এদিকে। তো এদিকে আসবো, তাহলে আমি নামকরণটা করবো কিভাবে? এখন নামকরণ কোন দিক দিয়ে শুরু করবো? এদিক দিয়ে করবো না এদিক দিয়ে? অবশ্যই আমি এদিক দিয়ে করবো, এদিক দিয়ে শুরু করবো। এদিক দিয়ে আমার মূলক শাখা শিকলের মূলকটা এদিক দিয়ে কাছে, তাহলে এদিক দিয়ে শুরু করবো। তাহলে এটাকে হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা 5, এটা 6। অর্থাৎ আমি শুরু যেহেতু ওদিকেই করি, তাহলে এখানে গিয়ে চিন্তা করতে আমি এদিকে যাবো নাম্বারিং এ, নাইলে এদিকে যাবো। আর এদিকে দেখা যাচ্ছে যে এদিকে আমার এই কার্বন পরে এদিকে 3টা কার্বন আছে, এদিকে আছে 2টা, সুতরাং আমার এদিকে বেশি, তাহলে আমি এদিকেই প্রধান শিকল বিবেচনা করবো, এটাকে শাখা শিকল বিবেচনা করবো। তাহলে এটা শাখা শিকল, এই দুইটা শাখা শিকল ফিক্সড হয়ে গেল, নির্ধারণ হয়ে গেল। এখন আমি কি করব? তাহলে এখন আমি কাকে আগে লিখবো? এখানে আমি যে এখন তো আমি সম্ভবত মিথাইল মূলকগুলো আগে লিখবো, বা ইথাইল কোনটা আগে লিখবো? মিথাইল আছে এবং ইথাইল আছে, তাহলে কোনটা আগে লিখবো? দেখুন এটা হচ্ছে মিথাইল, তার নামের প্রথম অক্ষর কিন্তু এম, আর এটা হচ্ছে ইথাইল, তার নামের প্রথম অক্ষর কিন্তু ই। সুতরাং আলফাবেটিক্যালি আমাদের ই শব্দ মানে বর্ণটা আগে আসে, এই জন্য আমি ইথাইল মূলকটির বিষয়টা আগে লিখবো। তো তাইলে সেভাবে কি করব? 1 2 3 মানে 3 ইথাইল, তার মানে 3টা আগে, ইথাইলটা আগে লিখবো, 3 ইথাইল। ইংরেজি বর্ণমালার ই এবং এম এর মধ্যে প্রথমে শুরুতে হচ্ছে ই, মানে এম এর আগে কিন্তু এই জন্য ইথাইলটা আগে লিখবো। তারপরে একটু কমা দিলে দিব। তারপর হচ্ছে এটা 3 নম্বরে ছিল 3 ইথাইল, 2 নম্বরে কিন্তু মিথাইল মূলক আছে, এই জন্য 2 মিথাইল। এখন আমার শাখা শিকলের কাজ শেষ। যদি এখানে আমার আরেকটা মিথাইল থাকতো তাহলে আমি 2 2 মিথাইল ডাইমিথাইল লিখতাম। এখানে যদি আরেকটা ইথাইল থাকতো তাহলে 3 3 ডাই ইথাইল লিখতাম, কোনো সমস্যা নেই। এখন আমার শাখা শিকলের কাজ এবং প্রধান শিকল, তো এখানে কয়টা আছে? 6টা। তো 6টা থাকলে হেক্স, এবং যেহেতু অ্যালকেন তাহলে হেক্সান, হেক্সান। তো এগুলো হচ্ছে যেহেতু হাইড্রোকার্বন, আমি তখন হাইড্রোকার্বনের নামকরণ দেখলাম। এখন সাথে অন্য মূলক থাকতে পারে, যে মিথাইল আর ইথাইল যে থাকবে এমনও কোনো কথা নেই, সাথে অন্য কোনো হ্যালোজেন পরমাণুর মূলক থাকতে পারে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো থাকতে পারে। আমি এরকম একটা জিনিস দেখিয়ে দিই, যেমন CH3 CH2, আচ্ছা আমি এই নাম করে দিই CH 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 CH3। আমি ঠিক এই জায়গায় একটা ইথাইল মূলক দিয়ে দিব, CH2H5। অর্থাৎ এটাকে আমি যদি ভেঙে লিখি, এটা এভাবে C2H5 না দিয়া যদি এটাকে আমি ভেঙে লিখি ইথাইল মূলকটা, অর্থাৎ CH2CH3, এই C2H5 কে ভেঙে লিখলাম এভাবে এটাকে, এবং এখানে একটা দিলাম ক্লোরিন, এবং এখানে একটা দিলাম মিথাইল। তাহলে নামকরণটা আসলে কিভাবে হবে দেখুন। প্রধানতই আমি এখন প্রধান শিকল কিন্তু এদিক দিয়ে, আমি এদিকে গিয়ে এদিকে আর যাবো না, আমাকে যেতে হবে এদিকে, কারণ এখানে আসার পরে এদিকে গেলে দুইটি কার্বন, এদিকে হচ্ছে একটি কার্বন। সুতরাং আমার বেশি কার্বন যেদিকে, এটাকে আমি প্রধান শিকল পাবো, যেটা ছোট কার্বন কম কার্বন এটা আমি শাখা শিকল। তার মানে এখন এটা শাখা শিকল হয়ে গেছে, এটা হয়ে গেছে এখন শাখা শিকল। তাহলে আমার প্রধান শিকল এখন এদিকে হবে। তাহলে এখন আমি কোন দিক দিয়ে গণনা শুরু করব? দেখুন এদিক দিয়ে আমার হচ্ছে কাছে, এদিক দিয়ে হচ্ছে আমার শাখা শিকলটা কাছে, তাহলে আমি এদিক দিয়ে গণনা শুরু করব।
1 2 3 আর এদিক দিয়ে যদি গণনা করি এদিক দিয়ে হলে আমার যেটা শাখা শিকলে প্রধান শিকলের দিক দিয়ে এখান থেকে কত 1 2 3 4 নম্বরে আছে, সুতরাং আমি এদিক দিয়ে গণনা করব। তাহলে আমার নাম্বারিংটা এখানে 1 2 3 4 5 6 7। পরীক্ষা বা প্রশ্নের উত্তরপত্রের মধ্যে এই নাম্বারিং গুলো করতে হবে না, এটা নিজের বোঝার জন্য করা। তাহলে আমার নাম্বারিং হয়ে গেল, প্রধান শিকল নির্ধারণ হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমি এখানে 3 ধরনের মূলক আছে এখানে। এখন যেহেতু এটা প্রধান শিকলে পরিণত হয়ে গেছে, সুতরাং এটাকে আর আমি আলাদাভাবে ইথাইল মূলক বলবো না, এটাকে আলাদাভাবে আর ইথাইল মূলক বলার সুযোগ নেই, যেহেতু এটা প্রধান শিকলে হয়ে গেছে, প্রধান শিকলে। সুতরাং এখন দেখেন আমার শাখা শিকলে 3টে জিনিস আছে, এই একটা মিথাইল মূলক, এই একটা মিথাইল মূলক, এই একটি মিথাইল মূলক, অর্থাৎ 3 নম্বরে একটি মিথাইল মূলক, 5 নম্বরে একটি মিথাইল মূলক, 4 নম্বর আছে একটা ক্লোরিন মূলক, ক্লোরোমূলক, তাই না? আপনারা সম্ভবত ভাববেন যে আমি কোনটা আগে লিখবো। দেখুন আলফাবেটিক্যালি এটা ক্লোরিন, মানে প্রথম অক্ষর কিন্তু সি, আর এগুলো হচ্ছে মিথাইল, মিথাইল মূলক, প্রথম অক্ষর এম, সুতরাং ইংরেজি বর্ণমালা আর প্রথম অক্ষর হচ্ছে এম এর আগে কিন্তু সি, এই জন্য আমি ক্লোরিনটাকে আগে লিখবো। ক্লোরিন কত নম্বর আছে? 4 নম্বরে, তাহলে আমি লিখবো 4 ক্লোরিন, যেহেতু লিখবো আমি ক্লোরো, 4 ক্লোরো, শেষ এটার কাজ। যেহেতু ক্লোরিন এখানে আরেকটা দিয়ে থাকতো, তাহলে আমি 4 4 ডাইক্লোরো লিখতাম। যাই হোক, তাহলে এখন এখন মানে ক্লোরিনের কাজ শেষ, এখন আমি মিথাইল মূলক আসবো। তাহলে 3 নম্বরে একটি আছে, 5 নম্বরে একটি আছে, তাহলে 3 5 ড্যাশ ডাই, দুইটা যেহেতু সংখ্যা তাহলে ডাই, আর যেহেতু এগুলো মিথাইল তাহলে ডাই মিথাইল। আচ্ছা ওকে, তাহলে আমার শাখা শিকলের কাজ শেষ। এখন আমার প্রধান শিকলে আছে কয়টা? মোট 7টা। 7টা কি হচ্ছে? পেন্ট হেক্স হেপ্ট হেপ্টেট, এটা যদি হেপ্ট আছে এর নাম অনুসারে হচ্ছে, কার্বন সংখ্যার নাম অনুসারে এই হেপ্ট, এবং যেহেতু অ্যালকেন তাহলে হেপ্টেন, তাহলে এটা হচ্ছে হেপ্টেন, সুতরাং এই হচ্ছে তার নামকরণ। তো এরকম যৌগ আরো আছে। আরেকটি যদি আমি এক্সাম্পল, এখন আমি যদি আরেকটি এক্সাম্পল দিই, যেমন ধরেন আমার এখানে আছে, এই জায়গায় একটা মিথাইল দিলাম, এই জায়গায় একটা মিথাইল দিলাম, তার মানে এই হাইড্রোজেনটা বাদ দিতে হবে, কারণ কার্বনের হাত 4 দিয়ে 4টা হয়ে গেছে। এই জায়গায় একটা আয়োডিন দিলাম, একটা আয়োডিন দিলাম, আই, তাহলে তার নামকরণটা কি হবে? তাহলে এখানে অবশ্যই টু দিতে হবে। এখানে সিএইচ, মানে এইচটা এদিকে দিলে তার দিকে 3টা হাত হয়ে গেল, আর এদিকে একটা 4টা হয়েছে, তাহলে তার নামকরণটা কিভাবে? সেম একইভাবে, এদিকে শাখা শিকল এদিকে আছে কাছে, এদিক দিয়ে দূরে, তাহলে এদিক দিয়ে আমি গণনা শুরু করব। 2 নম্বর কার্বন হচ্ছে 2টা মিথাইল, এখন আমি কি মিথাইল আগে লিখবো না, এটা কাছে হলেও এটা আগে লিখবো না, আলফাবেটিক্যালি অর্থাৎ ইংরেজি বর্ণমালার প্রথমে কে আছে? মিথাইলের প্রথম অক্ষর এম, আইডিনের প্রথম অক্ষর আই, অবশ্যই এম এর আগে যেহেতু আই, তাহলে আইডিনটা আগে লিখবো। এই জন্য আইডির প্রথম নাম্বারিং আমি এদিকে করবো 1 2 3 4 5 6, সুতরাং 4 নম্বরে আইডিন আছে, তাহলে 4 আইডু, আইডিন থাকলে আইডু, 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 4 নম্বরে 4 আইডু, তাহলে শেষ আইডিনের কাজ শেষ। এখন আমি লিখবো 2 নম্বরে মিথাইল 2টি আছে, তাহলে 2 2 ডাই মিথাইল, মিথাইল, তাহলে ডাই মিথাইল 2টা আছে, এই জন্য ডাই। আর প্রধান শিকলে কারা আছে? মোট প্রধান শিকলে আছে 1 2 3 4 5 6টা, 6 থাকলে হেক্স, আর যেহেতু অ্যালকেন তাহলে হেক্সেন, এই হচ্ছে তার নামকরণ, অর্থাৎ 4 আইডো 2 2 ডাইমিথাইল হেক্সেন। তো এগুলা বুঝলে আশা করি বাকি বইয়ের মধ্যে যতটুকু এক্সাম্পল আছে সেগুলা বোঝা যাবে, কোনো সমস্যা হবে না। তো এখন আরেকটি বিষয় যেটা, এটা হচ্ছে এই যে একক বন্ধন, যেহেতু এগুলো তো শক্তিশালী বন্ধন আগেই বলেছি, সুতরাং এগুলোর মধ্যে কোন ধরনের বন্ধন আছে এবং কয়টি আছে সেটা নির্ণয় করতে হবে। আমরা এই যৌগ থেকেই বুঝিয়ে দিব সহজে। এই যৌগের মধ্যে এটাকে আমরা একটু ছোট করি, মানে অ্যালকেন সমূহের মধ্যে কোন বন্ধন কতটি আছে। আপনারা মনে রাখবেন, একক বন্ধন যদি থাকে, কার্বন কার্বন একক বন্ধন বা কার্বন হাইড্রোজেন একক বন্ধন যদি থাকে, এই একক বন্ধনগুলো, এই যে বন্ধনটা, এই যে বন্ধনটা, এগুলো হচ্ছে একটা বন্ধন মানে একটি সিগমা বন্ধন, একটি সিগমা বন্ধন, একটা বন্ধন মানে একটি সিগমা বন্ধন। সুতরাং সহজে বোঝা যায় এখানে কতটি বন্ধন আছে। আমরা যদি এই যৌগটাকে ভাঙি, যেমন এটাকে যদি ভাঙি, তাহলে CH3, তাহলে এদিকে আসলো C, এদিকে
সি 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 সি, তার মানে এদিকে আবার তিনটা, অর্থাৎ এগুলো তো হাইড্রোজেন লিখবো অবশ্যই, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। অন্য কোনো মূলক থাকতে পারে, সমস্যা নেই, যাদের দুজনেই এক হাইড্রোজেনের মতো তারা থাকতে পারে। তাহলে এখন আমি বললাম একটি বন্ধন মানে হচ্ছে একটি সিগমা বন্ধন, তাহলে বুঝেই যাচ্ছে এখানে কতটি বন্ধন হবে, 1 2 3। আমি যদি এভাবে বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তার মানে এটার মধ্যে আছে 19টি সিগমা বন্ধন, 19টি সিগমা বন্ধন, 19টি সিগমা বন্ধন এটার মধ্যে আছে। এবং সেম একইভাবে বাকিগুলো এটা আর সহজ একদম। যদি মিথেন, শুধু মিথেনের মধ্যে কয়টি সিগমা বন্ধন আছে, তাহলে মিথেনকে আমরা বলে 6 থেকে 4টা হাইড্রোজেন, তার মানে এখানে 4টা সিগমা বন্ধন, অর্থাৎ যেহেতু চারদিকে একটা করে আছে, একটা বন্ধন মানে একটা সিগমা বন্ধন, সুতরাং এই অ্যালকেন সমূহ সাধারণত একক বন্ধন হয়ে থাকে, কোনো দ্বিবন্ধন নেই, সবগুলা একক বন্ধন। অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন আসবে, পরবর্তীতে ক্লাসে এগুলো আলোচনা করা হবে। তাহলে একক বন্ধনে যদি একটা সিগমা বন্ধন, যতটা একক বন্ধন আছে ততটি সিগমা বন্ধন হবে, এটা হলো একটা বিষয়। তো এখন আমরা আলোচনা করব যে অ্যালকেনের ভৌত অবস্থা কি, ভৌত অবস্থা সমূহ আলোচনা করব। তো ভৌত অবস্থা আলোচনা করতে গেলে ভৌত অবস্থা খুবই সহজ। ভৌত অবস্থা কি মানে সে কোন অবস্থায় থাকে, সাধারণত কত তাপমাত্রায় কত অবস্থায় থাকে। যেমন অ্যালকেন সমূহ সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগে যখন জৈবযৌগের শ্রেণীবিভাগে আলোচনা করছে, অ্যালকেন সমূহ সম্পৃক্ত, অর্থাৎ সম্পৃক্ত বলতে তাদের মধ্যে একক বন্ধন আছে, তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অ্যালকেন সমূহ আসলে তাদের ভৌত অবস্থাটা নির্ভর করে তাদের কার্বন সংখ্যার উপর, তাদের কার্বন সংখ্যা কত সেটার উপর নির্ভর করে তাদের ভৌত অবস্থা। যদি কোনো অ্যালকেনের কার্বন সংখ্যা 1 থেকে, অর্থাৎ কার্বন 1 থেকে কার্বন 4 থাকে, অর্থাৎ কার্বন 1টা বা কার্বন থেকে 4টা পর্যন্ত থাকে, তাহলে তারা হবে গ্যাসীয়, তারা হবে গ্যাসীয়। যেমন 1 থেকে 4 এর মধ্যে কারা আছে, যেমন মিথেন, সে গ্যাসীয়, আমরা জানি তাকে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস হিসেবে আছে, তাকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। যেমন আবার হতে পারে C2H6, আবার C3H8, C4H10, এই যে আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই যে কার্বন 1 2 3, কার্বন 1 থেকে 4 পর্যন্ত এরা গ্যাসীয়। এই চারটা আসলে তারা গ্যাসীয় অবস্থায় থাকে। তাদেরকে সাধারণত তাদের স্ফুটনাঙ্ক হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে, এই জন্য তারা গ্যাসীয়। কক্ষ তাপমাত্রা এটা বাংলাদেশের হিসাবে বলতেছি, কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ তাদের স্ফুটনাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে। সুতরাং তারা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের তাপমাত্রায় তারা ফুটতে শুরু করে, তারা বাষ্পীয় আকারে চলে যায়। এই জন্য বাংলাদেশে যেহেতু তাপমাত্রা 25 ডিগ্রি বা তার আশপাশ থাকে বিভিন্ন ঋতুতে, তাহলে তারা গ্যাসীয় অবস্থায় থাকে। এবং এটা হচ্ছে একটা বিষয়, এবং এটা থাকে কেন, এবং কার্বন সংখ্যা 5 থেকে কার্বন সংখ্যা 15 এই সদস্য যারা আছে, এর মধ্যে যারা আছে সদস্যের, তাদের স্ফুটনাঙ্ক হচ্ছে কক্ষ তাপমাত্রার উপরে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাদের স্ফুটনাঙ্ক। সুতরাং তাদেরকে বাষ্পে পরিণত করতে হলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে যেতে হবে। তো বাংলাদেশের তাপমাত্রা যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তত একটা উপরে নাই, বা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়, তখন এই জন্য তারা তরল অবস্থায় থাকে। অর্থাৎ যদি অনেক বেশি 50 ডিগ্রি 60 ডিগ্রি বা 100 ডিগ্রি, তখন তারা গ্যাসীয় অবস্থায় হতে যাবে। তো তারা তখন সময় তরল অবস্থা থাকে, এই জন্য তাদের ভৌত অবস্থা তরল। অর্থাৎ যেমন 5 কার্বন বিশিষ্ট পেন্টেন, যেমন C5H12, এটা হচ্ছে পেন্টেন, অর্থাৎ তার স্ফুটনাঙ্ক হচ্ছে 36.1 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আমাদের যেহেতু পরিবেশের তাপমাত্রা 25 26 27 ডিগ্রি, অর্থাৎ 36.1 ডিগ্রির নিচে যদি তাপমাত্রা যখন আমাদের ঋতুতে হবে, তখন পর্যন্ত সে কিন্তু তরল অবস্থায় থাকবে। যখন ওই গ্রীষ্মকালে মানে আমাদের পরিবেশের তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাবে, তখনই সে বাষ্পে পরিণত হতে শুরু করবে, এবং সে তখন সময় গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। এই তাপমাত্রার নিচে যদি তাপমাত্রা থাকে, তাহলে সে তরল অবস্থায় থাকবে। এই হচ্ছে কথা। আর এগুলো যেহেতু গ্যাসীয়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই হচ্ছে তাদের স্ফুটনাঙ্ক। সুতরাং মানে এখন যদি আমি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে ফুটতে শুরু করবে এবং বাষ্পে পরিণত হয়ে যাবে। তো একইভাবে তার হচ্ছে এই অবস্থা। আর একটা হচ্ছে যারা, যেমন কার্বন যদি 16 থেকে কার্বন যত উপরে হয় আর কি, মানে এখানে ধরলাম একটা সংখ্যা দেয়, অর্থাৎ 16 থেকে উপরে যত কার্বন মিশ্র যত যৌগ, তাদের স্ফুটনাঙ্ক অনেক উপরে। সুতরাং তারা কঠিন অবস্থায় থাকে, অর্থাৎ এরা কঠিন অবস্থায় থাকে, কঠিন।
তারা কঠিন অবস্থা থাকে, কারণ তাদেরকে বাষ্পে পরিণত হতে অনেক বেশি তাপমাত্রা দিতে হয়, কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আশপাশে থাকে। এই জন্য সে বাষ্পে পরিণত হতে তার যে তাপমাত্রাটা প্রয়োজন তত তাপমাত্রা আমাদের পরিবেশে নেই বাংলাদেশের আলোকে। সুতরাং তারা কঠিন অবস্থা থাকে, আর সে বাষ্পে পরিণত হলে অনেক তাপমাত্রা লাগবে, 100-200 ডিগ্রি, বিভিন্ন যৌগের বিভিন্ন তাপমাত্রা, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। তো এটা হচ্ছে তাদের অ্যালকেনের ভৌত অবস্থা। অ্যালকেন সদস্যের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। অ্যালকেন শুনো, অ্যালকেনের কার্বন 1 থেকে 4 হচ্ছে গ্যাসীয়, অ্যালকেনের কার্বন 5 থেকে 15 হচ্ছে তরল বাংলাদেশের আলোকে, অ্যালকেনের কার্বন 16 থেকে মানে উপর দিকে যত যৌগ আছে তারা হচ্ছে কঠিন। তো এগুলো আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো আসলে অ্যালকেন সমূহের যে রাসায়নিক বৈশিষ্ট্য, তাদের রাসায়নিক বৈশিষ্ট্য এগুলা বুঝবো। অ্যালকেন সমূহের রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি? তো অ্যালকেন সমূহের রাসায়নিক বৈশিষ্ট্য বুঝতে হলে আমরা বুঝতে হবে তারা কি কি রাসায়নিক বিক্রিয়া করে। আমরা আগেই বলেছিলাম যে অ্যালকেন সমূহ সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, কারণ তাদের মধ্যে একক বন্ধন আছে, শক্তিশালী একক বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়, তখন সময় এই জন্য তাদেরকে বিক্রিয়া করানো যায় না। কিন্তু বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে, যেমন আগুনের সাথে বিক্রিয়া করে, আগুনের সাথে সহজেই এরা বিক্রিয়া করে, এরা খুব উত্তম জ্বালানি হিসেবে মানে এরা ব্যবহৃত হয়। যেমন মিথেন গ্যাস, মিথেনকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে আমি পুড়াই, তখন সময় তারা কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন করে, আর সাথে তাপ শক্তি উৎপন্ন করে, তাপ শক্তি। মানে এটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি বিভিন্ন জায়গায়, গাড়িতে, বাড়িতে, বিভিন্ন জায়গায় জ্বালানি, ওই যে জ্বালানি হিসেবে এবং এই যে তাপ শক্তিটা উৎপন্ন হয় এখানে, ওই যে এই তাপ শক্তিটা কোথা থেকে আসে? এই যেমন মিথেনটাকে 4টা দিকে 4টা বন্ধন আছে, এই বন্ধন যখন ভাঙে আগুনের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে যখন এই বন্ধনগুলো ভাঙে, তখন এখান থেকে এই বন্ধনটা ভাঙে, এই বন্ধনের মধ্যে অনেক শক্তি লুকায়িত আছে, কার্বন হাইড্রোজেনের শক্তি লুকায়িত আছে। এই শক্তিটা ভেঙে এটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং এটা দিয়ে আমরা জ্বালানির বা তাপ উৎপাদনের কাজে ব্যবহার করি, জ্বালানি হিসেবে রান্নার কাজে, গাড়িতে ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে বিষয়টা, তাপ শক্তি হিসেবে মানে তারা দহন বিক্রিয়া অংশগ্রহণ, এটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে দহন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেন সমূহ সাধারণত দহন বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং প্রতিটা অ্যালকেনের বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইডের পানি বাষ্প আকারে উড়ে চলে যায়, তাপ শক্তিটাকে আমরা ব্যবহার করে কাজে লাগাই। এটা হচ্ছে একটা, অর্থাৎ কার্বন, তার মানে বোঝা গেল অ্যালকেন সমূহ দহন বিক্রিয়া অংশগ্রহণ করে। এখন আমি আরেকটা বিক্রিয়া দেখাবো, যেটা হচ্ছে অ্যালকেন সমূহ আবার আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে তারা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। যেমন এটা বিক্রিয়াটা 4 ধাপে উৎপন্ন হয়। যেমন মিথেনের সাথে আমি ক্লোরিন দিলাম Cl2 এবং প্রভাবক হিসেবে আলট্রাভায়োলেট রশ্মি, তখন সময় এই ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করবে, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে HCl। আর তাহলে কি থাকবে, এখানে একটা ক্লোরিন থাকলো, এই একটা ক্লোরিন এখানে হাইড্রোজেন নিয়ে নিছে, ওই হাইড্রোজেনের জায়গাটা দখল করলো, তাহলে দাঁড়ালো হচ্ছে এখানে CH3, একটা হাইড্রোজেন এখানে চলে গেছে, তাহলে এখানে একটা হাত অবশ্যই খালি হয়ে গেছে, ওই এখান থেকে একটা ক্লোরিনটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বইয়ের মধ্যে এটা লেখা আছে, এবং এটা হচ্ছে ক্লোরোমিথেল, বা এটা মনোক্লোরোমিথেলও বলা চলে, কারণ ক্লোরিন একটা আছে। ক্লোরোমিথেল, এটাকে বলা যায় ক্লোরোমিথেল। তো এটা যেহেতু টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন করবে, তাহলে এই বিক্রিয়াটা আরো 3 ধাপ লাগবে। তাহলে তারপর আমি এটা আবার এদিকে আনলাম, মানে সে আরো ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, তো ক্লোরিন একটা, আমি আরো 2টা ক্লোরিন এখানে দিব, সেটাও আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে। তাহলে মার্কারের কালি শেষ হয়ে গেছিল ওইটাতে, তাহলে সে কি করবে, আবার ওই সেম একইভাবে CH, এখানে এখন আরেকটা হাইড্রোজেন কমে যাবে, অর্থাৎ CH2, আর এখানে আরেকটা ক্লোরিন বেড়ে যাবে, তাহলে ক্লোরিন এখান থেকে আরেকটা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে আলাদা হয়ে যাবে, অর্থাৎ HCl, এটাতেও খালি নাই। এখন এই যে বিষয়, তাহলে এটার নাম হচ্ছে, তখন এটার নাম হচ্ছে ক্লোরিন যেহেতু 2টা হয়ে গেছে, তাই এটা ডাইক্লোরোমিথেন। একইভাবে CH2Cl2, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলাম, আরেক ধাপ আলট্রাভায়োলেট রশ্মি, তখন সময় একটা হাইড্রোজেন এখন আবার কমে যাবে, তাহলে এখানে ক্লোরিন 3টা আসবে, আর ওই হাইড্রোজেনটা অতিরিক্ত একটা ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এখানে 2টা ক্লোরিন, একটা ক্লোরিন এখানে আসবে 3, আর একটা ক্লোরিন ওই এখান থেকে আরেকটা হাইড্রোজেন নিয়ে HCl এ পরিণত হয়ে যাবে। তাইলে হচ্ছে এই হচ্ছে বিক্রিয়াটা আরেকটি ধাপে পরিণত হয়, যেমন খালি নেই,
তাহলে সিএইচ Cl3 প্লাস ক্লোরিন, আবার আবার আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে, তাহলে এখন একদম এখানে হাইড্রোজেন একটাই আছে, সে এখানে একটা ক্লোরিনের সে নিয়ে যাবে, অর্থাৎ HCl এ পরিণত হয়ে গেল। তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেল শুধু কার্বন, আর এখান থেকে একটা হাইড্রোজেন এই ক্লোরিনটা এখানে চলে আসলো, তাহলে এখন Cl4, এটা হচ্ছে Cl4, এটা হচ্ছে টেট্রা ক্লোরিন, যেহেতু ক্লোরিন চারটা তাই টেট্রা টেট্রা ক্লোরো মিথেন, মানে আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে অ্যালকেন সমূহ এই আরেকটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা চারটি ধাপে সম্পন্ন হয়। এগুলো হচ্ছে তার রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এখান থেকে প্রতিটি ক্লোরিন একটি করে হাইড্রোজেন নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে, আর বাকি যা আছে তারা একসাথে মিলে এগুলো তৈরি হয়। এই প্রতিটা ক্ষেত্রে বারবার সেম কাজটি হয়েছে। এটা হচ্ছে তাদের রাসায়নিক বৈশিষ্ট্য, তারা এই রাসায়নিক এই অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়াগুলো দিয়ে থাকে। এখানে অ্যালকেন সমূহ মিথেন ইথেনও হতে পারে, অন্যান্য বিক্রিয়াও কিন্তু রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া দিয়ে থাকে, তবে সচরাচর তারা কোনো বিক্রিয়া করে না, শক্তিশালী তাপমাত্রা ও প্রবাহকের উপস্থিতিতে এইগুলা বিক্রিয়া দিয়ে থাকে। এখন আমি দেখাবো আসলে এই যে অ্যালকেন সমূহ নিয়ে আলোচনা করলাম, এই অ্যালকেন সমূহ আসলে কিভাবে প্রস্তুত করা যায়। তো অ্যালকেন সমূহের প্রস্তুতির খুব বেশি বিক্রিয়া দেওয়া না, ক্লাসটি অনেক লম্বা হয়ে গেছে, সুতরাং আমি দুইটি বিক্রিয়া দেখাবো অ্যালকেন সমূহের প্রস্তুতি, মানে কিভাবে পরীক্ষাগারে অ্যালকেন সমূহ তৈরি করা যায়। তো এই জন্য অ্যালকেন সমূহ প্রস্তুতির একটা উপায় হচ্ছে যে নিকেল প্রবাহকের উপস্থিতিতে, অর্থাৎ আগে বলেছিলাম অ্যালকেন সমূহ সাধারণত বিক্রিয়া করে না, তাপমাত্রা এবং বিভিন্ন প্রবাহকের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে। তো নিকেল প্রবাহকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি তাপমাত্রা দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, তখন সময় এরা মিথেন তৈরি করে, অর্থাৎ অ্যালকেন তৈরি করে। যেমন কার্বন ডাই অক্সাইড এর সাথে আমি যদি হাইড্রোজেন যুক্ত করি, হাইড্রোজেনের 4 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড 4 মোল হাইড্রোজেনের সাথে যুক্ত হলে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস অতি উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা হচ্ছে এবং হয়ে অ্যালকেন প্রস্তুত হয়। এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। তাহলে এখানে হবে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন, তাহলে এটা মিথেন, অর্থাৎ এখানে একটি কার্বন আছে, সুতরাং একটি কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে মিথেনই। তাহলে মিথেন এবং পানি 2H2O, এই যেভাবে এটা তৈরি হলো। এখন দেখছেন মিথেন, মিথেন তো অবশ্যই অ্যালকেন, মিথেন এটা তো অ্যালকেন, তার মানে অ্যালকেন প্রস্তুতি হয়ে গেল। মিথেন যেহেতু একটি অ্যালকেন, তাহলে আমরা অ্যালকেন প্রস্তুতি করে ফেললাম কিভাবে, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের সংমিশ্রণে নিকেল প্রবাহকের উপস্থিতি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে মিথেন উৎপন্ন, মানে অ্যালকেন উৎপন্ন। এটা হচ্ছে একটা অ্যালকেনের প্রস্তুতি। আর একটি প্রক্রিয়া আছে যেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কার্বনকে হ্রাস করা, অর্থাৎ যদি আমি CH3COO সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, আর উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি এবং তাপমাত্রা দিতে হবে, তখন সময় এখানে 2 কার্বন বিশিষ্ট কিন্তু একটা কার্বক্সিলিক গ্রুপের লবণ যুক্ত হয়েছে, এবং সে এখানে ডিকার্বক্সিল মানে একটা কার্বন, এখানে মিথেন তৈরি হবে। অর্থাৎ ডিকার্বক্সিলেশন এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ কার্বনকে হ্রাস করা। এখানে 2 কার্বন বিশিষ্ট একটি যৌগ বিক্রিয়া করে 1 কার্বন বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করছে, মানে হাইড্রোকার্বনের মধ্যে, যৌগের মধ্যে, এবং সাথে উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট। এখন আপনারা দেখুন, স্বভাবতই সোডিয়াম কার্বনেট সে কিন্তু জৈব যৌগ নয়, হাইড্রোকার্বন নয়, কিন্তু এটা হচ্ছে অ্যালকেন, সে হচ্ছে জৈব যৌগ, হাইড্রোকার্বন। সুতরাং 2 কার্বন বিশিষ্ট একটি যৌগ বিক্রিয়া করে 1 কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বন উৎপন্ন করছে, সুতরাং এখানে কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে। সুতরাং এই জন্য তাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে, অর্থাৎ কার্বন সংখ্যা এই বিক্রিয়ার মাধ্যমে তার কার্বন সংখ্যা হ্রাস হয়ে একটা যৌগ উৎপন্ন করে, কমে যায়, 2টার থেকে 1টা হয়ে গেছে। এভাবে এখানে অন্য আমি যদি প্রোফাইল ব্যবহার করতে পারি 3 কার্বন বিশিষ্ট, তাহলে 1 কার্বন বিশিষ্ট কম, এই বিক্রিয়ার মাধ্যমে সবসময় একটি কার্বন সংখ্যা কমে যাবে, এই জন্য তাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। এবং ক্যালসিয়াম অক্সাইড এখানে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, তারা প্রভাবক হিসেবে এখানে থাকে। তো এই ছিল অ্যালকেন সম্পর্কে মোটামুটি তথ্য। আর ক্লাসটি দীর্ঘায়িত করবো না, আরো অ্যালকেন মধ্যে আলোচনা করলে আরো অনেক কিছু আলোচনা করা যেত। এখন পরবর্তী ক্লাসে অ্যালকেন এগুলো নিয়ে আলোচনা হবে ধারাবাহিকভাবে। তো এই ছিল, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।